নড়াইল সদরের সামাজিক আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ উভয় পক্ষের 4 জন নিহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। ভোরে সেহরি খাওয়ার পর সদরের সিঙ্গালশোরপুর ইউনিয়নের বড়কলা গ্রামে এই ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ অলি মিয়া জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় ও সামাজিক আধিপত্য বিস্তারের জেরে সিঙ্গাশোরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খয়ের গ্রুপ ও নিউটন সমর্থিতদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর মধ্যে বেশ কয়েক দফায় সংঘর্ষের পর সর্বশেষ সোমবার ভোরে খয়ের চেয়ারম্যান সমর্থিতরা লোকজন নিয়ে নিউটন সমর্থিতদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও তার চাচাতো ভাই ফেরদৌস শেখ ঘটনাস্থলে মারা যান। প্রতিরোধের মুখে চেয়ারম্যান সমর্থিত ওসিবুর শেখ আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। রাজধানীর কলাবাগান থানার 16 নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে গুলি করার ঘটনা ঘটেছে। গতরাত 9টার দিকে কলাবাগান থানার গেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সাথে বিএনপির নেতা কর্মীরা আহত শফিকুলকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দ্রুত হাসপাতালে জরুরি বিভাগে তার চিকিৎসাও দেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আহত শফিকুল জানান, চাঁদামুক্ত 16 নং ওয়ার্ড গড়ার চেষ্টায় বাধা হিসেবেই এই ঘটনা ঘটিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। বলেন, তার দোকানে বসে থাকা অবস্থায় 10 থেকে 15 জন সন্ত্রাসী এসে তার দোকান থেকে চাঁদা দাবি করে। তিনি বাধা দিতেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক ব্যক্তি। গুলি হাত দিয়ে ঠেকাতে গেলে গুলিবিদ্ধ হন তিনি। থানা কম্পাউন্ডের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে, আর্মি ক্যাম্প এখানে আছে। আমরা মানে সাধারণ মানুষ যারা আছেন তারা তো নিরাপত্তাহীনতায় ভুগছে। কেউ মানে নিজের নিয়ন্ত্রণটা করার জন্য হয়তো বা প্রভাব খাটানোর জন্য এগুলো করতে পারে। বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই। আমরা অভিযোগ পাইলে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং পাশাপাশি আমরা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি। তথ্য প্রমাণ সংগ্রহ চলছে আর কি। চতুর্থ দিনের মতো আজ সচিবালয় অফিসে করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পাশাপাশি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, সচিবালয়ে আজও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তো আজ তার কর্মসূচির বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। শাওন, আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরের মতোই সকাল 9টা নাগাদ সচিবালয়ে তার যে অফিস রয়েছে সেখানে তিনি পৌঁছেছেন এবং পৌঁছার পরই তিনি সেখানে প্রথমে যে অনুষ্ঠানটি করেছেন সেটি মেজর জেনারেল মুশফিকুর রহমানকে তাকে র্যাঙ্ক বেচ পরিয়ে দিয়েছেন। এরপর তিনি আরেকটি বৈঠকে মিলিত হয়েছেন, অর্থাৎ আন্তঃমন্ত্রণালয়ের যে বৈঠক, সেই বৈঠকে তিনি মিলিত হয়েছেন। তারপর সকাল 11টায় চীনের যে রাষ্ট্রদূত রয়েছেন ইয়াও ওয়েন, বাংলাদেশে যিনি নিযুক্ত রয়েছেন, তিনি আসবেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাদের মধ্যে চীন এবং বাংলাদেশের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক জোরদার করার পাশাপাশি দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। গতকাল যেটি হয়েছে যে পররাষ্ট্রমন্ত্রীর প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের যে প্রতিনিধি দল দেখা করেছেন এবং প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন যে প্রথম চীনটি সফরে করার জন্য। আজকেও হয়তো সেরকম প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হতে পারে চীন সরকারের পক্ষ থেকে, যাতে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সফরটি যেন চীনে হয় সেটি হয়তো তারা আলোচনা করবেন। এছাড়া চীনের সঙ্গে যেহেতু পূর্ব থেকেই এটি ভালো সম্পর্ক ছিল বাংলাদেশের সঙ্গে, সেটি সম্পর্ক যাতে আরও কীভাবে জোরদার করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হয়তো চীনের রাষ্ট্রদূত তিনি আলোচনা করবেন। আরেকটি বিষয় আপনাকে যেটি বলে রাখি, সকাল 9:30টায় মেজর জেনারেল মির মুশফিকুর রহমানকে র্যাঙ্ক বেচে পদোন্নতি পেয়েছেন। তাকে র্যাঙ্ক বেচ পরিয়ে দেওয়ার পর সকাল 10:15টায় জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছেন। এরপর দুপুর 12টায় আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেটি গত বৃহস্পতিবার জানানো হয়েছিল যে
ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়া হবে। আজকের বৈঠকটি যেটি হবে সেটি সারা দেশের মানুষের মাঝে যারা কৃষক রয়েছেন তাদেরকে কৃষক কার্ড কীভাবে চালু করা যায় সে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে দুপুর 12টায়। সেখানে কৃষি মন্ত্রণালয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবরা হয়তো যোগ দেবেন, যাতে করে দ্রুত বিএনপির নির্বাচনকালীন সময়ে যে ওয়াদা ছিল জনগণকে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড দেওয়ার কথা, সেই কৃষক কার্ড যাতে দ্রুত দেয়া যায় সেটির বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য হয়তো বৈঠকে নির্দেশনা দেয়া হবে, যাতে করে খুব দ্রুত কৃষকদের হাতে কার্ড পৌঁছে দেওয়া যায় এবং এর সুফল যাতে ভোগ করতে পারে। অর্থাৎ প্রধানমন্ত্রী চাচ্ছেন যে এই যে পবিত্র রমজান চলছে, এই রমজানের পরে যে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে, এই ঈদ উল ফিতরের আগেই সে কার্ডগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যান এবং জনগণ যাতে তার সুফল ভোগ করতে পারে। তবে এই ছিল আমার কাছে তথ্য। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ হলে আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং চীন এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যেসব বিষয় আলোচনা হবে সেই বিষয়গুলো আলোচনা হওয়ার পর আবার আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শাওন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে তথ্য। শাওন। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। চট্টগ্রামের হালির শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ 9 জন দগ্ধ হয়েছে। স্থানীয় এসি মসজিদের পাশে একটি বাড়িতে 3 ভাই একসাথে থাকতেন। আজ সেহরি শেষে নামাজ পড়ার জন্য যখন তারা অপেক্ষা করছিলেন সেই সময় সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে 4 জন পুরোপুরি দগ্ধ হয়েছেন, বাকি 5 জনের 80 থেকে 70% দগ্ধ হয়েছে। 3 ভাইয়ের মধ্যে এক ভাই সপরিবারে পর্তুগাল থেকে বেড়াতে এসে এই দুর্ঘটনার শিকার হন। রমজানের প্রথম দিন থেকে নওগাঁয় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উত্তাপ ছড়াতে শুরু করেছে। বিশেষ করে মুরগি ও গরুর মাংসের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পাশাপাশি সবজি ও মশলা জাতীয় পণ্যের দামও বেড়েছে। এতে বাড়তি চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর। প্রতিনিধি মোহাম্মদ আবু বকর সিদ্দিকের তথ্য প্রতিবেদনে সাদিয়া হক মোয়ের ডেস্ক রিপোর্ট। রমজানের প্রথম দিন থেকেই নওগাঁর বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ছিল ঊর্ধ্বমুখী। বিশেষ করে মুরগি ও গরুর মাংসের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। প্রতি কেজি গরুর মাংস 700 থেকে 750 টাকা, ব্রয়লার মুরগি 140 টাকা থেকে 220 টাকা কেজি। এছাড়া দেশি মুরগির দামও বেড়ে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এছাড়া দাম বেড়েছে বেশ কয়েকটি সবজিরও। আদা, রসুন সহ মশলা জাতীয় পণ্যের দামও বৃদ্ধি পেয়েছে। ইফতারের অন্যতম উপকরণ খেজুরও বিক্রি হচ্ছে বাড়তি দামে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় বাড়তি খরচে চাপ পড়ছে সাধারণ ক্রেতাদের উপর। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে। রমজানের মধ্যে এত বাড়াটা এটা অস্বাভাবিক। সামান্য কিছু বাড়তে পারে 2-1 টাকা, সেটা ঠিক আছে, কিন্তু একবারে 3 গুণ বেড়ে গেছে। এটা আমাদের জন্য, আমরা যে জনসাধারণের জন্য, গরিব মানুষ আমরা, এটা আমাদের জন্য অনেক বেশি। এদিকে ভিন্ন কথা বলছেন বিক্রেতারা। তারা বলছেন বাজারের চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকা আর কোনো ক্রেতা চাহিদার বেশি পণ্য কেনায় চাপ তৈরি হয়েছে। রমজানের আরো 1 মাস আগের থেকে গরুর দাম বেশি। আগাচিটা আগে গরুর মাংস বিক্রি হচ্ছে 850-800। লেবু 12 টাকা পিস। দাম বেশির কারণ গাছে নাই, ফলন কম। আমরা বেচছি 10 থেকে 11 টাকা, আবার 6 টাকা আছে, 60 টাকা পিসের আছে, সব দামে আছে। তোমার 140 টাকার মাল এখন 220 টাকা পাইকারি। রোজা আছে, রোজার জন্যই আসলে বাজারটা বেশি। বাজার তদারকি জোরদার করার কথা জানিয়েছেন জেলা ভোক্তা অধিকারের উপপরিচালক। আমরা আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক প্রতিদিনই কাজ করে যাচ্ছি। ভোক্তারা যেন নির্বিঘ্নে স্বস্তির সহিত বাজারে কেনাকাটা করতে পারে, সেটা নিত্যপণ্য হোক বা পোশাক হোক, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা প্রতিদিনই মার্কেট ড্রাইভে বের হচ্ছি এবং একদম ঈদের চাঁদ ওঠা পর্যন্ত, মানে রমজান শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই মনিটরিং কার্যক্রম অত্যন্ত আন্তরিকতার সহিত এবং সতর্কতার সহিত পরিচালনা করব। সাদিয়া হক মৌ, মাই টিভি নিউজ ডেস্ক। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেছেন, সরকার এরই মধ্যে 20,000 কিলোমিটার খাল খননের প্রকল্প হাতে নিয়েছে।
বিএনপির মেয়াদে এই কাজ শেষ করতে চায়। ইতিমধ্যে মন্ত্রিপরিষদের বৈঠকে এটা নিয়ে আলোচনা হয়েছে। নিজ নির্বাচনী এলাকায় বরিশালের গৌরনদী উপজেলার শরীকল ইউনিয়নের কাপলাতলী 3.5 কিলোমিটার খাল পূর্ণ খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রি, বিএডিসির প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির ব্যাপারে সর্বোচ্চ জিরো টলারেন্স ব্যক্ত করেছেন বলে জানান কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সাভারে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি ও অনিয়মের বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রাতে সাভারে বিসিএস লাইভস্টক একাডেমির 44তম বিসিএস ক্যাডারে নব যোগদানকৃত কর্মকর্তাগণদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্নীতি অনিয়মের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স রয়েছে। ধারণ করে দেশপ্রেমকে জাগ্রত করে আমাদেরকে পথ চলতে হবে। এই দেশটি আমাদের সবার, এই দেশে আমরা সবাই বসবাস করি, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সুন্দর বাংলাদেশ আমরা রেখে যেতে পারি, সেইভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। দুর্নীতির ব্যাপারে, অনিয়মের ব্যাপারে আমাদের সর্বোচ্চ পদক্ষেপ থাকবে। যেখানেই অনিয়ম পাওয়া যাব সেখানেই আমরা ব্যবস্থা নিব, যেখানেই দুর্নীতি পাবো সেখানেই আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। শপথের পর প্রথম এলাকায় এসে হাসপাতালের রোগীদের দেখতে ছুটে যান মৌলভীবাজার 4 আসনের নবনির্বাচিত এমপি, বিএনপি কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। রোববার দুপুরে ঢাকা থেকে নিজ এলাকায় আসেন মৌলভীবাজার 4 আসনের এমপি হাজী মুজিবুর রহমান চৌধুরী। শ্রীমঙ্গল প্রবেশের পর চাকন্যা এলাকা থেকে বিশাল মোটর শোভাযাত্রা করে হাজারো নেতাকর্মী তাকে শহরে নিয়ে আসে। শহর থেকে প্রথমে চলে যান শ্রীমঙ্গল 50 শয্যা হাসপাতালে। সেখানে গিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ খবর নেন। এ সময় চিকিৎসকরা হাসপাতালের সমস্যা তুলে ধরলে হাজী মুজিব পর্যটন উপজেলা ও গুরুত্ব বিবেচনা করে শ্রীমঙ্গল হাসপাতালের প্রয়োজন উন্নয়ন ও সংকট সমাধানে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। একটা অ্যাম্বুলেন্স চলে গেলে আরেকজনের সুবিধা পায় না, এবং ক্লিনিং এর যে বিষয়টা, এটা খুবই জরুরি। আমার এখানে কিছু ক্লিনার নিয়োগ দেওয়া অতীব জরুরি। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার নলতায় রমজান জুড়ে প্রতিদিন 6000 মানুষের জন্য ইফতার আয়োজন করছে নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন। ভোর থেকে শুরু হয় রান্নার প্রস্তুতি, শতাধিক কর্মী আর স্বেচ্ছাসেবকের ব্যস্ততায় মুখর পুরো প্রাঙ্গণ। ঐতিহ্য আর মানব সেবার এই অনন্য আয়োজন নিয়ে প্রতিনিধি ফজলুল হক বাবুর রিপোর্টে জানাচ্ছেন জুবাইর রহমান। ভোরের আলো ফুটতেই ব্যস্ত হয়ে ওঠে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা। ফজরের নামাজ শেষ হতেই শুরু হয় বিশাল কর্মযজ্ঞ। লক্ষ্য একটাই, প্রতিদিন 6000 মানুষের জন্য ইফতার প্রস্তুত। ঐতিহ্যবাহী নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন প্রাঙ্গণে রমজান জুড়ে চলে এই আয়োজন। প্রতিদিন 190 কেজি ছোলা, 600 কেজি দুধ আর শত শত কেজি সুজি, চিনি দিয়ে তৈরি হয় ফিরনি। আমরা এখানে প্রতি বছরের দুধ দেই, এবছরও দেওয়া হচ্ছে 1 রোজা থেকে 30 রোজা পর্যন্ত দুধ দেওয়া হয়। দুধ হচ্ছে 600 কেজি আর 105 কেজি সুজি, 6000 থেকে 5,500 লোকের আমার আইটেম ইফতার। এখানে আমরা কাজ করি সবাই সম্পূর্ণ পীর সাহেবের ভালোবাসায়। 180 কেজি আলু আর 154 কেজি ময়দা দিয়ে তৈরি হয় হাজার হাজার সিঙ্গারা। 50 জন বাবুর্চি আর 250 থেকে 300 স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রমে সম্পন্ন হয় পুরো আয়োজন। 46 বছর আমার এই সিঙ্গারার নিত্য রয়েছি, ইনশাল্লাহ সবাই কোনো অসুবিধা হয় না। আমাদের এই কাজ করি, আমাদের সীমিত পরিশ্রম। আসরের নামাজের পর থেকে শুরু করে আমরা এই ইফতার বন্টনের কাজে নিয়োজিত থাকি। আমাদের এই ইফতার মাহফিলটা চলতেছে প্রায় 35 বছর ধরে। 1935 সালে খান বাহাদুর আহসানুল্লাহ প্রতিষ্ঠা করেন এই মিশন। ছোট পরিসরের ইফতার আয়োজন আজ রূপ নিয়েছে 6000 মানুষের মিলন মেলায়। এই আয়োজন হয়ে উঠেছে সম্প্রীতি ও মানব সেবার এক অনন্য উদাহরণ। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। মাদারীপুরের কালকিনি উপজেলাতে কালো সোনা খ্যাত পেঁয়াজের বীজ চাষে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা। স্বল্প পুঁজিতে চাষ করে ভালো ফলন ও আশানুরূপ দাম পাওয়ার চলতি মৌসুমে বীজ আবাদে আগ্রহ বেড়েছে।
এই উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে পেঁয়াজের বীজ চাষ করে বাম্পার ফলনের প্রত্যাশা করছেন কৃষকরা। উপজেলা কৃষি বিভাগে জানিয়েছে পেঁয়াজের বীজ চাষী কৃষকদের সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকত। মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রথমবারের মতো শুরু হয়েছে পেঁয়াজের বীজ চাষ, যা ইতিমধ্যে চাষিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফসলের মাঠ জুড়ে সাদা রঙের পেঁয়াজের ফুলের সমারোহ দৃষ্টিনন্দন এই দৃশ্য যেন সম্ভাবনার নতুন বার্তা দিচ্ছে। ভালো মানের বীজ পেতে সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কেউ সেচ দিচ্ছেন, কেউ পোকা দমনে কীটনাশকে স্প্রে করছেন, আবার কেউ হাতের আলতো ছোঁয়ায় পরাগায়নের নিশ্চয়তা করছেন। কালো সোনাখাত পেঁয়াজের বীজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন এ অঞ্চলের চাষিরা। কদম হাত দিয়া পরাগায়ন করতেছি, এতে সুবিধা পেঁয়াজের প্রতিটা দানা পরিপূর্ণভাবে পুষ্ট হইব। আগে কখনো এখানে পেঁয়াজের বীজ চাষ হয় নাই, এবছরই প্রথম হয়েছে। তো আমি দেখতে আসছি, আসলে এই ফসলটা খুবই ভালো। যদি এরকম সবাই করতে পারে তো এখান থেকে ভালো একটা বেনিফিট সবাই পাবে। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে প্রতি বিঘায় আমরা 5 থেকে 6 লাখ টাকা লাভবান হব ইনশাল্লাহ। চলতি মৌসুমে এই উপজেলায় 30 বিঘা জমিতে পেঁয়াজের বীজ আবাদ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। কিভাবে স্প্রে করবে এবং এটা ভালো ফলন পাওয়ার জন্য কন্টিনিউ কি করতে হয় তা সার্বক্ষণিক এদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমরা আশা করতেছি যে এবছর ফলন ভালো হবে এবং কৃষকদের এটা দেখে অন্যান্য কৃষকরা উৎসাহিত হবে। আগামী বছর কালকিনিতে পেঁয়াজের বীজ উৎপাদন বৃদ্ধি পাবে। আর আগামী মৌসুমে আরো বৃহৎ পরিসরে পেঁয়াজের বীজ আবাদ সম্প্রসারণের আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। কালো সোনাখাত পেঁয়াজের বীজ চাষাবাদে কৃষকরা লাভবান হচ্ছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনে আশা করছে কৃষকরা। স্বল্প পুঁজিতে অধিক লাভ হয় চাষিরা এই পেঁয়াজের বীজ চাষাবাদে তার আগ্রহী হচ্ছে এবং এই পেঁয়াজের বীজই কৃষকের অর্থনীতির চিত্র বদলে দিচ্ছে। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকিনি। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সেফটি ট্যাঙ্ক থেকে নূরমা নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার তালুকানপুর ইউনিয়নের শমসপাড়া চৌধুরীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নূরমা ওই এলাকার নজরুল চৌধুরীর মেয়ে। স্থানীয়রা জানান দুপুরের দিকে নূরমা নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে বিকেলে প্রতিবেশী হযরত আলীর সেফটি ট্যাঙ্কে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই স্থানে মরদেহ রেখে পালিয়ে যায়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে টাস্ক ফোর্সের অভিযানে 9 জনকে আটক করা হয়েছে। অভিযানে প্রায় 55,000 ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার জাফলং বাজারঘাট, জুমপাড়া ও বলাঘাট সহ আশেপাশের এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় 80 থেকে 90টি বার্কি নৌকা এবং 15টি ইঞ্জিন চালিত নৌকা বিনষ্ট করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ওমর ফারুক। এ সময় থানা পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। এখানে আমরা অবৈধ বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে আজকে একটা অভিযান পরিচালনা করেছি। আপনারা দেখেছেন, সকাল থেকে ছিলেন আপনারা। এই অভিযানে আমরা 80 থেকে 90টি বার্কি নৌকা সহ ইঞ্জিন চালিত নৌকা আমরা ধ্বংস করেছি। চট্টগ্রাম নগরের ডাবল মুরিং থানাধীন পানওয়ালা পাড়ায় সরকারি জায়গা দখলের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে উন্মুক্ত খেলার মাঠ হিসেবে ব্যবহৃত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জায়গায় কিছু ব্যক্তি স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, নগরীতে খেলার মাঠের সংকট থাকায় এই মাঠে শিশু ও কিশোরদের জন্য উন্মুক্ত রাখার দাবি জানান তারা। এদিকে ঘটনাস্থলে টানানো একটি সাইনবোর্ডে জমি সংক্রান্ত মামলা বিচারাধীন থাকার বিষয়টি উল্লেখ রয়েছে। রাজবাড়ী সদর উপজেলার রামনগর বাজারে খাস খতিয়ানভুক্ত জমিতে দোকান নির্মাণ ও বরাদ্দ নিয়ে বিতর্কের জেরে ইউএনওর নির্দেশে বাজার বন্ধ রয়েছে। চেয়ারম্যান মোহাম্মদ আশিকুর রহমান দাবি করেছেন, তদন্ত ছাড়াই দোকান বন্ধ করে ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলা হয়েছে। রামনগর বাজারে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আশিকুর রহমান। এ সময় ভুক্তভোগী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে আরএনবির অভিযানে রেল কর্মচারীর বাসা থেকে বিপুল সংখ্যক স্লিপারের কাঠ উদ্ধারের পর রাতের আধারে
ছেড়ে দেওয়ার ঘটনায় মাই টিভির সংবাদে প্রচারের পর বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই ঘটনায় গতকাল রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সারের নির্দেশে হিলির ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী পদ কর্মকর্তা ভবেশ চন্দ্র রাজবংশীকে আহ্বায়ক এবং রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী কার্যহিলের কর্মকর্তা আব্দুর রহমানকে নিয়ে 2 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুর সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোহাম্মদ রাকিব হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান 300 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়া প্রার্থী রাজপুত্র সাচিনপ্রো রেরিকে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও গণসংবর্ধনা দেওয়া হয়। জেলা বিএনপির সিনিয়র যুব আহ্বায়ক অধ্যাপক ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য রাজপুত্র সাচিনপ্রো রেরি। আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল মাহবুদ, মোহাম্মদ মুজিবুর রশিদ, মশিউর রহমান মিঠুন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কুদ্দুস, সদস্য সাবিকুর রহমান জুয়েল সহ জেলা ও উপজেলা বিএনপির নেতা ও সংবর্ধনা অনুষ্ঠানে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।